মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ইউজিসির সহকারী পরিচালকের র‍্যাব হেফাজতে মৃত্যু। সুষ্ঠু বিচার দাবি স্বজনদের। র‍্যাবকে দিয়ে ষড়যন্ত্রভাবে পিছন দিক থেকে তাদেরকে উস্কানিমূলক কোনো কিছু করে তাদেরকে দিয়ে হত্যা করানো হয়েছে। সে ষড়যন্ত্রের শিকার, তারপরেও আমি বলি সে যদি অন্যায় করে থাকে আইন আছে, আইন তার বিচার করবে। ওমর সিরাজের মৃত্যুই প্রমাণ করে প্রশ্ন ফাঁস হয়েছে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সমাবেশে বিশিষ্টজনেরা। আজকে অন্যায় একটা হয়েছে, প্রশ্ন ফাঁস করে আবার যারা করেছে তাদের থেকে দু একজনকে জায়েজ করা হচ্ছে যাতে প্রকৃত অপরাধীরা ধরা না পড়ে। এই যে অত্যাচারটা হয়েছে, সন্ত্রাস হয়েছে, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি আসাদ আজিব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় এমপি লিটনের গুলিতে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্র আহত, অভিযোগ স্বজনদের, এলাকাবাসীর বিক্ষোভ। রাজধানী গুলশান বাড়িধারার কোনো শাখা সড়কেই নেই সিসিটিভি ক্যামেরা। কূটনৈতিক এলাকায় নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত, মন্তব্য অপরাধ বিজ্ঞানীদের। জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফেরার পথে একদিনের যাত্রা বিরতিতে প্রধানমন্ত্রী এখন লন্ডনে। ঢাকা সংবর্ধনায় দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেবার আহ্বান 14 দলের। বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের পোশাক শিল্পে উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু। উৎপাদন বাড়ার পাশাপাশি কমেছে সময় ও খরচ। স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি। এবং বিএসএফ এর কড়াকড়িতে ক্রেতা সংকটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাটের বাংলাদেশি বিক্রেতারা। কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস ত্রিপুরা জেলা প্রশাসনের। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজকে র‍্যাব হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। এছাড়া মৃত্যুর প্রায় 5 ঘন্টা পর র‍্যাব পরিবারকে জানিয়েছে বলেও জানান তারা। ফোন নম্বর না থাকায় পরিবারকে জানাতে দেরি হয়েছে বলে জানিয়ে র‍্যাব দাবি করেছে, নির্যাতনে নয় হৃদরোগে আক্রান্ত হয়ে ওমর সিরাজ মারা গেছেন। মেডিকেলে ভর্তি এবং ব্যাংক ও জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত 18 সেপ্টেম্বর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ভবন থেকে সংস্থাটির সহকারী পরিচালক আরও 2 সহযোগী সহ আটক করে র‍্যাব। 30 সেপ্টেম্বর র‍্যাব জিজ্ঞাসাবাদের জন্য ওমর সিরাজকে 2 দিনের জন্য রিমান্ডে নেয়। র‍্যাব জানায়, রিমান্ডের শেষের দিন বিকেল 5:15টার দিকে অসুস্থ হয়ে পড়লে ওমর সিরাজকে হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা 7:15টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত 12টার দিকে মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রেখে যায় র‍্যাব। তবে সিরাজের ভাই জানান, মৃত্যুর প্রায় 5 ঘন্টা পর পরিবারকে বিষয়টি জানিয়েছে র‍্যাব 4। র‍্যাবের অমানসিক নির্যাতনে ওমরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। পুরো ষড়যন্ত্রমূলক র‍্যাবকে দিয়ে তাকে হত্যা করানো হয়েছে। এর সাথে ওই ইউজিসির অনেক কর্মকর্তাই জড়িত, যার ভিতরে একজনের নাম সে আমাকে বলছে। অফিসের পিএস আছে, চেয়ারম্যানের বর্তমান শাহিন সিরাজ নাম, উনি এতে জড়িত আছে। উনি বিভিন্ন রকম নাকি তথ্যপত্র র‍্যাবের কানেও দিচ্ছে। ও পিএস হওয়ার জন্য একটা ওখানে প্রস্তাব রাখছিল, সবাই মোটামুটি ওকেই একটা সিলেক্ট করারই করছিল। এটাই উনি ওর পরে ক্ষিপ্রতা ছিল। সে ষড়যন্ত্রের শিকার, তারপরেও আমি বলি সে যদি অন্যায় করে থাকে আইন আছে, আইন তার বিচার করবে। এদিকে মৃতদেহে কোনো নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। আমরা তার হার্ট একটু বড় পেয়েছি। নির্যাতনের কোনো চিহ্ন আপনারা পেয়েছেন কিনা? নির্যাতনের এটা তো হাসপাতালে মারা গেছে, আমরা তো হাসপাতালে পাইছি। বডি হাসপাতাল থেকে আসছে আমাদের কাছে, এমআইতে মারা গেছে। আমরা ওই হার্ট প্রিজার্ভ করছি। হার্ট প্রিজার্ভ করার পর ওই রিপোর্ট আসার পর আমরা জানাবো। এদিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল 5:50 ওমর সিরাজকে ভর্তি করে র‍্যাব। করোনারি কেয়ার ইউনিটে প্রায় 1 ঘন্টা পর্যবেক্ষণ করার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগকে দায়ী করা হয়েছে। একদম যেগুলো খারাপ রোগী থাকে সাধারণত সেগুলো রোগী সিসুতে পাঠানো হয়। যখন ভর্তি হলো তখন বললো যে র‍্যাব স্যার এর ঠিকানা দেন। কয়টার সময় হয়েছে?
এটা হলো 5:50 ভর্তি দিছে। এ ব্যাপারে র্যাবের বিভিন্ন মহলে যোগাযোগ করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে র্যাব 4-এর দাবি ফোন নম্বর না থাকায় পরিবারকে মৃত্যুর খবর জানাতে দেরি হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে শনিবার রাতের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা না হলে রোববার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বিকেলে রাজধানীর শাহবাগে মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আয়োজিত সংহতি সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের এই সমাবেশে একে একে যোগ দেন অভিভাবক, শিক্ষক, বুদ্ধিজীবী সহ সমাজের নানা স্তরের মানুষ। এ সময় অভিযোগ করা হয়, র্যাবের হেফাজতে ইউজিসি কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাই প্রমাণ করে এই বছরের মেডিকেল ভর্তিতে প্রশ্ন ফাঁস হয়েছে। তারা বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বাঁচাতেই ওই কর্মকর্তাকে হত্যা করেছে র্যাব। সমাবেশে পরীক্ষা নেয়ার দায়িত্বে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে বক্তারা বলেন, যাদের হাতে এত বড় দায়িত্ব তারাই জালিয়াতি করে মেধা হত্যার এই ঘটনা ঘটিয়েছে। শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে প্রশ্ন ফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়। পরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল আমরা সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবার একত্রিত হব। ওখানে আমাদের গণস্বাক্ষর গ্রহণ করা হবে এবং আলোকচিত্র এবং ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হবে। যদি আগামীকাল রাতের মধ্যে আমাদের দাবি না মানা হয়, পরশুদিন সকাল 10টায় আমরা সকল ছাত্রছাত্রী সম্মিলিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করব স্মারকলিপি নিয়ে। আজকে অন্যায় একটা হয়েছে, প্রশ্ন ফাঁস করে আবার যারা করেছে তাদের থেকে 2-1 জনকে জায়েজ করা হচ্ছে যাতে প্রকৃত অপরাধীরা ধরা না পড়ে। প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, আশা করি উনি এই জনসময়ে ঘোষণা দেবেন যে একটা বিচারকের নেতৃত্বে জুডিশিয়াল ইনভেস্টিগেশন কমিটি হবে। এই যে অত্যাচারটা হয়েছে, সন্ত্রাস হয়েছে, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিভাবে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এক ব্যক্তি র্যাবের হেফাজতে এইভাবে নিহত হতে পারে? এইটা একটা হত্যাকাণ্ড এবং এটা করা হয়েছে যারা আসল প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত তাদের বাঁচানোর জন্য। গাইবান্ধা সুন্দরগঞ্জে সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে সৌরভ নামে এক স্কুল ছাত্র আহত হয়েছে বলে অভিযোগ স্বজনদের। গুলিবিদ্ধ সৌরভকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানায়, ভোরে ঘুম থেকে উঠে সৌরভ রাস্তায় হাঁটছিল। এ সময় স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ব্রাক মোড় এলাকায় গাড়ি থামিয়ে সৌরভকে ডাকে, কিন্তু ডাকে সাড়া না দেয়ায় লিটন ক্ষুব্ধ হয়ে তার পায়ে গুলি করে। সৌরভকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। একটা হলো গাড়ি আসছে, আসিয়ে থামাইছে, আমার ঢাস করে গুলি মারি দিলে, দিয়ে জোরে গেছে, যা আমার চাচাক ডাকাইছে। আমাকে ইশারা করে ডাকলো, আমি কাছে গেলাম, আমাকে গুলি করতে ধরলো। যে তার পেছনে যে ড্রাইভার ছিল উনি আমাকে ইশারাকে বললো আপনি পালান। আমি এমনি ওখান থেকে দৌড়ি বাসায় গেলাম। তাকে পরবর্তী চিকিৎসার জন্য এক্সরে করতে হবে, রক্ত দিতে হবে এবং ওই বাচ্চাটাকে আমরা শিশু সার্জারি থেকে অর্থোপেডিক্স বিভাগে ট্রান্সফার করে দেব। এদিকে দুপুরে এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত সংসদ সদস্যের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সচেতন মানুষ এর ধিক্কার এবং নিন্দা জানাবে। সেই ধিক্কার নিন্দার সঙ্গে আমার মতামত, এটা নিন্দনীয়, ঘৃণিত। তার জন্য শাস্তি হয়, আমরা তার বিচার দাবি করি। ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। দোষীকে আইনের আওতায় সোপাত করতে পারবো, এটি আমরা নিশ্চিত। এ বিষয়ে আমাদের কোনো গাফলতি নেই এবং আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই। সৌরভের পায়ে গুলি লেগেছে, তাকে রংপুর মেডিকেলে ট্রান্সফার করেছে, ওখানে চিকিৎসারত আছে। সে যতটুকু জানি আউট অফ ডেঞ্জার। আমি তার সঙ্গে কথা বলবো, আর বিষয়টা সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। আহত সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের যাত্রা বিরতিতে এখন লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হান্নান সহ অনেকে। বাংলাদেশ সময় আজ রাত 2:35 হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। আগামীকাল বেলা 11:30টায় তার সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে যাত্রা বিরতি শেষে দুপুর 1:30টার দিকে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ অনেকে। নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনায় দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয়ে 14 দলের সমন্বয় সভা শেষে এই আহ্বান জানান তিনি। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এবং তথ্য প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 14 দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান তিনি। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, এই সংবর্ধনার মধ্য দিয়ে বিএনপির ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। ধরিত্রী কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কৃত হওয়ার জন্য আমরা সবাই ঢাকায় কালকে রাজপথে থেকে দলমত নির্বিশেষে সমস্ত সংকীর্ণের ঊর্ধ্বে উঠে শেখ হাসিনাকে অভিনন্দন জানাবো। বাঙালি জাতির গৌরব ফিরে আনার জন্য কোনো বিভ্রান্তি সৃষ্টি না করে সবাই আসুন, শেখ হাসিনাকে অভিনন্দন জানাই, বাঙালি জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাই। রাজধানীর কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত গুলশানের মূল সড়ক ছাড়া বাকি সব শাখা সড়কের কোথাও নেই সিসিটিভি ক্যামেরা। তবে কিছু অলিগলিতে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা থাকলেও সে ক্যামেরার মুখগুলো রয়েছে ভবনের দিকে, তাই সড়কগুলো থাকছে নজরদারির বাইরে। এদিকে শুধু মূল সড়কে থাকা 100 ক্যামেরার মনিটরিং ঠিক মতো হচ্ছে কিনা সে ব্যাপারে মুখ খোলেনি পুলিশের কোনো কর্তা ব্যক্তি। অন্যদিকে অপরাধ বিজ্ঞানীরা বলছেন, গুলশানের মতো কূটনৈতিক এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিদ্র হওয়া উচিত। আতিকুর রহমান তমালের প্রতিবেদন। গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যাবার এই ছবি ধারণ করতে পারার কারণেই হত্যাকারীকে শনাক্ত করা সহজ হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে। 2013 সালের জুলাইয়ের শেষে যুবলীগ নেতা মিল্কিকে হত্যার দৃশ্য এভাবেই ধরা পড়ে গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায়। এর ঠিক 1 বছর আগে সৌদির দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে গুলশানেই। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গুলশান, বাড়িধারা ও নিকেতন সোসাইটি মিলে পুরো এলাকাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়। গড়ে তোলা হয় ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কমিটি। সেই কমিটি গেল মে মাসে গুলশান, বাড়িধারা ও নিকেতনের মূল সড়কে ঝুলিয়ে দেন 100 নিরাপত্তা চোখের নজরদারি। তবে এসব ক্যামেরা মনিটরিং করছে গুলশান থানা পুলিশ। আমরা মনে করি যে বর্তমান পর্যায়ে যা আছে কিন্তু যথেষ্ট নয়। টোটাল আমাদের প্ল্যান হচ্ছে 600, তার মধ্যে কিন্তু ইতিমধ্যে 100 লেগে গেছে এবং এইটা আপনার কোনো সরকারি অনুদান কিংবা সাহায্য সহযোগিতা ছাড়া। এবং আমরা আশা করছি ভবিষ্যতে আরও আমরা এই কাজটা করব এবং আমরা এই আমাদের যে টার্গেট আছে এই টার্গেটটা করতে সক্ষম। কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত এই এলাকার শাখা সড়কগুলো সরজমিনে ঘুরে দেখা গেছে কোনো সড়কেই সিসি ক্যামেরা নেই। যা আছে তা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হওয়ায় সেসব ক্যামেরার চোখ ভবনের দিকে। আমরা অর্থ জোগাড় করে দিচ্ছি, আমরা প্রক্রিয়া করে আমরা ইনস্টলেশনের ব্যবস্থা করছি, কিন্তু এটার অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কিন্তু এই পুলিশের হাতে। গুলশানেও এটা শুধু মেইন এভিনিউর মধ্যে এখন আছে, কিন্তু আপনাকে এই যে আপনার ওই যে নাগরিকটা যেমন কিল্ড হলো, ওটা তো মেইন এভিনিউর মধ্যে না, পাশে রোড নাম্বার 90-তে গেছে। সুতরাং ওইসব জায়গাতেও তো আপনাকে রাখতে হবে। গুলশানের মতো কূটনৈতিক পাড়ার নিরাপত্তা আরো জোরালো হওয়া উচিত বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। ইন্টারনাল যে সিকিউরিটি সিস্টেম, আমি মনে করি লং টার্মের জন্য সেই সিকিউরিটি সিস্টেম আরও বাড়ানো দরকার। বিশেষ করে গোয়েন্দা সংস্থা, আমাদের যে টেকনোলজির ব্যবহার, এগুলো কিন্তু আমরা এখনো অনেক পিছিয়ে পড়ে আছি।
সোমবার ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় মূল সড়কে থাকা এসব ক্যামেরার মনিটরিং নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ ব্যাপারে বারবার যোগাযোগ করা হলেও গুলশান থানার ওসি কিংবা ওই জনের ডিসি, এসি কিংবা ঢাকা মহানগর পুলিশের কোনো কর্মকর্তা কোনো কথা বলতে রাজি হননি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও বঙ্গোপসাগরে ইলিশ শিকারের অভিযোগে 180 জেলে আটক, 12টি নৌকা ও বিপুল পরিমাণ জাল সহ মাছ জব্দ। এবং কুষ্টিয়ায় অপহরণের পর 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকা ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী সাশ্রয়ী দামে পোশাক রফতানির জন্য দেরিতে হলেও দেশের পোশাক কারখানাগুলো উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার শুরু করেছে। কাটিং ও সেলাই থেকে পোশাক তৈরির প্রতিটি ধাপে আধুনিক মেশিন ব্যবহারে উৎপাদন বাড়ার পাশাপাশি সময় ও খরচ অনেক কমেছে। তবে বড় পোশাক কারখানাগুলো সময়ের সঙ্গে আধুনিক মেশিন সংযোজনে সক্ষম হলেও বিপাকে পড়েছে মাঝারি মানের কারখানাগুলো। এজন্য রপ্তানি তহবিল গঠনের পাশাপাশি স্বল্প সুদে ঋণ চেয়েছেন পোশাক শিল্প মালিকরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শৈলী। এক সময় ম্যানুয়াল মেশিনে পোশাক তৈরি হলেও ব্যয় কমিয়ে ক্রেতাদের প্রত্যাশিত দামে পোশাক বিক্রি করতে আধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহারে ঝুঁকেছেন পোশাক শিল্প মালিকরা। ফলে আগে কাটিং, সেলাই সহ প্রতিটি ধাপে মেশিন অপারেটরের সাথে একাধিক হেল্পার প্রয়োজন হলেও এখন আর তা লাগে না। কম্পিউটারাইজড মেশিন ব্যবহারে একদিকে উৎপাদনশীলতা বেড়েছে, অন্যদিকে পোশাকের মাপ ও ডিজাইন নিখুঁত হচ্ছে। এখন আমাদের ফ্যাক্টরিতে ম্যানুয়াল মেশিন নাই, আমরা সব কম্পিউটারাইজ মেশিন ইউজ করতেছি। এই কম্পিউটারাইজ মেশিনগুলিতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ছে। এখানে নতুন প্রযুক্তির কারণে ইলেকট্রিসিটি কনজাম্পশন কম হচ্ছে। এখানে এই নতুন প্রযুক্তির কারণে ওয়ার্কারদের কাজ করার কমফোর্টনেসটা বেড়ে গেছে। ওরা আগে যে একটা কষ্ট করে কাজ করতে হতো, এখন অনেকটা আরাম করে কাজটা করতে পারছে, যার ফলে উৎপাদন বাড়ছে, খরচ কমছে। মালিকরা জানান, বর্তমানে লিড টাইম কম হওয়ায় গুণগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ে পোশাক রপ্তানির জন্য অটোমেটিক মেশিনের বিকল্প নেই। এক্ষেত্রে নতুন মডেলের ব্যয় সাশ্রয়ী ও শ্রমিক বান্ধব মেশিন বাজারে আনছে সরবরাহকারী কোম্পানিগুলো। এবং অটোমেটিক মেশিনগুলো আমরা ইনস্টল করতেছি, ওইটা দিয়ে আমরা পারফরমেন্স বাড়াচ্ছি। এটার কয়েকটা কারণ হলো, একটা হলো কোয়ালিটি বাড়তেছে, কোয়ালিটি ভালো হচ্ছে, লিড টাইম কমতেছে এবং পারফরমেন্স অনেক অনেক ভালো হচ্ছে। প্রফিটেবিলিটি বেড়ে যাবে এবং এনভায়রনমেন্টের জন্য অনেক হেল্পফুল জিনিসটা, কারণ এই মেশিন, এই লেটেস্ট টেকনোলজির মেশিনগুলো থেকে কম কার্বন নিঃসরিত হয়। তবে নতুন প্রযুক্তির মেশিনের দাম অনেক বেশি হওয়ায় মাঝারি পোশাক কারখানাগুলো সেগুলো সংযোজন করতে পারছে না। তাই পোশাক কারখানার মান উন্নয়নে এ খাতের জন্য রফতানি তহবিল গঠন ও কম সুদে ঋণ প্রদানের দাবি সংশ্লিষ্টদের। নতুন টেকনোলজির সাথে বিজনেসটার ওভারহেড কমাতে চায়, তাহলে এটার জন্য একমাত্র সলিউশন হচ্ছে এক্সপোর্ট, স্পেশাল এক্সপোর্ট ফান্ড লাগবে খুব লো ইন্টারেস্টে। তাহলে হবে কি, আমরা আন্তর্জাতিক দুনিয়ায় এখন যাদের সাথে আমরা বিজনেস কম্পিট করছি, তাদের সাথে কম্পিট করতে গেলে আমাকে কম্পিটিটিভ হতে হবে। চট্টগ্রামে 5 শতাধিক পোশাক কারখানার মধ্যে 30% উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও বাংলাদেশি পণ্যের রফতানি বাজার সম্প্রসারিত হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর সিরডপ মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। যে কোনো দেশে উৎপাদনশীলতা নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতার উপরে। আমরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি নির্ভরশীল থাকি রপ্তানির ক্ষেত্রে, বিশেষ করে তৈরি পোশাক। সেখানে অস্ট্রেলিয়া আমাদেরকে সব কিছুতে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। জাপান আমাদেরকে অস্ত্র এবং হ্যান্ড গ্লোভস ছাড়া, লেদার হ্যান্ড গ্লোভস ছাড়া সবকিছু শুল্কমুক্ত দিয়েছে। চীন আমাদেরকে প্রায় 500 আইটেমের মতো শুল্কমুক্ত দিয়েছে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কুমিল্লা 14 গ্রামের চেওড়ায় কাজী জাফর আহমেদের চেহলাম অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। যখন সমগ্র জাতি আজকে একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আকুল হয়ে আছে, সমগ্র জাতি যখন আজকে নির্যাতন নিপীড়ন শিকার হচ্ছে, তখন এই মানুষটিকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল। তিনি অকালে চলে গিয়ে আমাদেরকে কিছুটা এতিম করে দিয়েছেন। তিনি যে পতাকা উড্ডীন করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা, সেই পতাকাকে যেন তারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে।
কুষ্টিয়ার দৌলতপুরে অপহরণের পর পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষায়ও ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে মামলা দায়ের হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। কুষ্টিয়া থেকে এস এম রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্যাতিতার স্বজনদের অভিযোগ, বুধবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুরের নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় টনি ইসলাম ও তার সহযোগীরা। পরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তাকে ধর্ষণ করে বখাটেরা। পরে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। হাতের সঙ্গে করে বাড়ি নিয়ে এসে পানি টানি ঢালা হয়েছিল। ঢালার পর যখন জ্ঞান না ফেরে, রাত মনে করো পর ভাতও হয়ে আসছে, তাও জ্ঞান ফেরে না। তারপরে মনে করো যে মিরপুর আসি গিয়ে মেয়ের জ্ঞান ফিরছিল। বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত একটি মেয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়। আমরা তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পেয়েছি। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামি শনাক্ত করা হয়েছে। আসামিকে দ্রুত, খুব তাড়াতাড়ি আশা রাখছি যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। দৌলতপুর থানা পুলিশ এ ব্যাপারে দ্রুত এবং কার্যকরী ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর থানায় টনি ইসলাম ও তার দুই সহযোগী উজ্জ্বল ও ইউনুসকে আসামি করে একটি মামলা দায়ের করেন নির্যাতিতার মা। সময় সংবাদ, কুষ্টিয়া। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ শিকারের অভিযোগে 180 জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে 12টি নৌকা ও বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, গতকাল বিকেল থেকে আজ ভোর পর্যন্ত বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ডের পশ্চিম দিকের অংশে অভিযান চালিয়ে এই জেলেদের ধরা হয়। তারা সবাই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিল। আটক করা জেলে ও মাঝিমালাদের মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় গত 25 সেপ্টেম্বর থেকে আগামী 9 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার। এ সময় ইলিশ মাছ সরবরাহ, মজুদ ও বিপণন নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়। ক্রেতা সংকটের মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্ত হাটের বাংলাদেশি বিক্রেতারা। তাদের অভিযোগ, সীমান্তে বিএসএফ এর কড়াকড়ির কারণে হাটে কমেছে সে দেশের ক্রেতা উপস্থিতি। এদিকে প্রবেশাধিকার সহজ হওয়ায় হাটে প্রতিনিয়ত ভিড় বাড়ছে বাংলাদেশি ক্রেতার। এই অবস্থায় ভারতীয় বিক্রেতাদের ব্যবসা ভালো হলেও হতাশ বাংলাদেশি বিক্রেতারা। অবশ্য এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে ত্রিপুরা জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ও ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে চলতি বছরের 11 জুন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্তে চালু হয় সীমান্ত হাট। উদ্বোধনের পরই দুদেশের ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে হাটটি। শুরু থেকেই চলে জমজমাট বেচাকেনা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নতুন দোকানের সংখ্যাও। কিন্তু 3 মাস পার হবার পরই সীমান্ত হাটের বাংলাদেশ অংশে কমে গেছে ভারতীয় ক্রেতাদের উপস্থিতি। আর বেচাকেনা কমে যাওয়ায় হতাশ বাংলাদেশি বিক্রেতারা। তাদের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কড়াকড়ির কারণেই হাটে আসতে অনীহা বাড়ছে দেশটির ক্রেতাদের। বিএসএফ এর অনেক কড়াকড়ি করতেছে, ইন্ডিয়ান লোক আসতে দিচ্ছে না, তো এর জন্য আমাদের কাস্টমার খুব কম। বাংলাদেশের ব্যবসায়ীরা এই ব্যাপারটা নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইন্ডিয়ান ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। এদিকে দিন দিন বাংলাদেশি ক্রেতাদের সংখ্যা বাড়ায় বেচাকেনা নিয়ে খুশি ভারতীয় বিক্রেতারা। বেচাকেনা তো ভালো হয়েছে, আজকে যেটা মাল আনছে এটা তো মোটামুটি শেষ হয়ে। ভারত থেকে আসছে, মানে বেচাকেনা ভালোই চলছে মোটামুটি। একদিন সপ্তাহে একদিন করেছে, কিন্তু আরেকদিন যদি হতো তাহলে ভালো হতো। এই অবস্থায় হাটের ভারসাম্য ফেরাতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি বাংলাদেশি বিক্রেতাদের। বাংলাদেশি হাজার হাজার লোক তাদের মালামাল ক্রয় করতেছেন, কিন্তু বাংলাদেশের একটা মালামালও বিক্রি হচ্ছে না। এদের তো বিক্রি হইতেছে, আমাদের এদিকে গিয়ে দেখেন যে বাংলাদেশি কোনো পণ্যই বিক্রি হইতেছে না। এখানে যদি আপনার মনিটরিং করা হতো তাহলে সবচেয়ে বেস্ট হতো। বাংলাদেশ হাট ব্যবস্থাপনা কমিটি বলছে, সমস্যা সমাধানে ভারতীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অবশ্য এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন ত্রিপুরার সিপাহীজলা জেলা ম্যাজিস্ট্রেট। এই বিষয়ে কথা বলবো, তারা যেন লোকজন এখানে সমাগম ঘটায়, সেই ব্যাপারে তারা যাতে উদ্যোগ নেয়। আইটেম যদি একটু চিন্তা ভাবনা করে যে ম্যানেজমেন্ট কমিটি কিছু সুপারিশ করে, তাহলে আমরা এটা হায়ার লেভেলে ডিসকাস করে আমরা এটা মিটিগেট করতে পারবো। হাট ব্যবস্থাপনা কমিটির হিসেব মতে সীমান্ত হাটে গত 3 মাসে 15,82,400 টাকার পণ্য বিক্রি করেছে বাংলাদেশি বিক্রেতারা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।
আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে তালেবান। শুক্রবার এক টুইটার বার্তায় এ দাবি করে তারা। এদিকে ন্যাটোর পক্ষ থেকে বিমান বিধ্বস্তের কারণ জানানো হয়নি। এতে 6 মার্কিন সেনা সদস্য সহ 11 জন নিহত হয়। নিহত বাকি 5 জন মার্কিন সেনাবাহিনীর ঠিকাদার বেসামরিক নাগরিক বলে জানা গেছে। এর আগে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার ভোরে বিমানটি আফগানিস্তানের জালালাবাদ বিমানবন্দরে বিধ্বস্ত হয়। C-130 মডেলের বিমানটি সাধারণত সেনাদল এবং সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহৃত হতো। আফগানিস্তানে বর্তমানে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছে। দেশের মাটিতে এএফসি অনূর্ধ্ব 19 ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আধিপত্য বিস্তার করে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 2-0 গোলের জয় তুলে নিয়েছে সাইফুল বারী টিটু শিষ্যরা। এদিকে দিনের আরেক ম্যাচে ভুটানকে 7-0 গোলে হারিয়েছে উজবেকিস্তান। খেলা শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে অতিথিদের চেপে ধরে সাদরাবিরা। তবে শ্রীলঙ্কার গোলরক্ষক রিশাদ মোহাম্মদের দৃঢ়তায় প্রথমার্ধে স্বাগতিকদের গোলবঞ্চিতই থাকতে হয়, কিন্তু দ্বিতীয়ার্ধে আরও কৌশলী ফুটবল খেলতে থাকে বাংলার যুবারা। ম্যাচে 67 মিনিটে ইব্রাহিমের ফ্রি কিক থেকে পাওয়া বল জালে জড়িয়ে সমর্থকদের উল্লাসে মাতান বাংলাদেশের ফরওয়ার্ড মান্নাফ রাব্বি। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে শ্রীলঙ্কা। তবে ম্যাচে 82 মিনিটে নিজেদের ডি বক্সের ভেতর অতিথিদের অধিনায়ক দানুশকার হাতে বল লাগলে পেনাল্টি পায় বাংলাদেশ। আর সেখান থেকে দ্বিতীয় গোল করেন বাংলাদেশের অধিনায়ক মাসুক মিয়া জনি। ফলে 2-0 গোলে জয়ের পাশাপাশি পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে যুবারা। রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আটক ইউজিসির সহকারী পরিচালকের র্যাব হেফাজতে মৃত্যু। এই মৃত্যুই প্রমাণ করে প্রশ্ন ফাঁস হয়েছে। সমাবেশে বিশিষ্টজনেরা। গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় এমপি লিটনের গুলিতে 4র্থ শ্রেণীর স্কুল ছাত্র আহত। অভিযোগ স্বজনদের, এলাকাবাসীর বিক্ষোভ। রাজধানী গুলশান বারিধারার কোনো শাখা সড়কেই নেই সিসিটিভি ক্যামেরা। কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত, মন্তব্য অপরাধ বিজ্ঞানীদের। জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফেরার পথে একদিনের যাত্রা বিরতিতে প্রধানমন্ত্রী এখন লন্ডনে। ঢাকা সংবর্ধনায় দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেবার আহ্বান 14 দলের। এবং বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের পোশাক শিল্পে উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু। উৎপাদন বাড়ার পাশাপাশি কমেছে সময় ও খরচ। স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।